সবাই একটু কথা বলবা, ক্লিয়ারলি শোনা যায় কিনা? হ্যালো। জি ভাই। আচ্ছা, ওকে। ঠিক আছে, তাহলে আমরা 4 নম্বর চ্যাপ্টারের কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। এর মধ্যে আমাদের ফার্স্টেই যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আমাদের সৃজনশীল টাইপের কিছু অংশ আমাদের আলোচনা করতে হবে। তো আমরা সৃজনশীল টাইপের কিছু বিষয় নিয়ে আমরা এইখানে একটু কথা বলবো। তো সবাই একটু খেয়াল করবো। সৃজনশীলের জন্য আমাদের এখানে মূলত কিছু সূত্র, অধ্যায়ের যে সূত্রগুলো আমরা পেয়েছিলাম, সূত্রগুলো একটু আরেকবার করে আমরা দেখবো। এর মধ্যে আমাদের এই অধ্যায়ে 3টা ভাগে ভাগ: কাজ, ক্ষমতা, শক্তি। তো আমরা কাজের ক্ষেত্রে কিছু জিনিস পেয়েছিলাম, তারপরে কাজের ক্ষেত্রে কিছু জিনিস পেয়েছিলাম আমরা। ডাব্লিউ ইকুয়াল টু এফ এস বলেছিলাম, বা এটাকে আমরা এরকম বলতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এটা আমরা বলতে পারি। তারপরে আমাদের কাজের পরে কি আছে? কাজের পরে আছে শক্তি। তো আমরা এখানে দুই ধরনের শক্তি পেয়েছিলাম, একটা হচ্ছে বিভব শক্তি, একটা গতি শক্তি। এই পি ইকুয়াল টু mgh ek is equal to হাফ mv স্কোয়ার। এবং ক্ষমতা, ক্ষমতার সূত্রটা আসলে কি? p is equal to w বাই টি। তো এই ডাব্লুটা আসলে কি? এই ডাব্লুটাকে আমরা আসলে fs বাই টি বলতে পারি, অথবা এখানে আমরা এটাকে এফ ভিউ বলতে পারি, আবার এটাকে mgh বাই টিও বলতে পারি। জিনিসটা বুঝতে কারো কারো কার সমস্যা হয়েছে বলো তো? ক্ষমতা ইজিক্যাল টু পি ইজিক্যাল টু ডাব্লু বাই টি, পি ইজিক্যাল টু এফ এস বাই টি। এফ এস কে আবার এই যে এস বাই টি কে আমরা ভি বলি, তাহলে এফ ভি এবং সমান সমান mgh বাই টি। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার। জি ভাইয়া। ওকে। তো আমরা তাহলে এই জিনিসটা সম্পর্কে জেনে গেলাম। এবার এখানে আমাদের আরেকটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল টু, উপরে কিন্তু আমরা এটাকে ব্যয়িত শক্তি বলি, হ্যাঁ, ব্যয়িত শক্তি। আর নিচে হচ্ছে আমাদের সময়। এখন এই ক্ষমতাটা আসলে কি ক্ষমতা? হ্যাঁ, এই ক্ষমতাটা আসলে কি ক্ষমতা? ক্ষমতার মধ্যে আমাদের বিভিন্ন টাইপ আছে, টাইপগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ক্ষমতা একটা আছে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। আচ্ছা, একটা মিনিট। ওখানে শক্তি হবে না। ধরো একটা মিনিট। হ্যালো, হ্যালো, শোনা যায় সবাই? জি স্যার। আচ্ছা, প্রদত্ত ক্ষমতা এবং হচ্ছে এখানে আমরা ব্যয়িত ক্ষমতা বলতে পারি, হ্যাঁ, ব্যয়িত ক্ষমতা, সরি, ব্যয়িত ক্ষমতা। এখন কি যেন বলছিল, প্রদত্ত শক্তি, হ্যাঁ, শক্তিও আছে, প্রদত্ত শক্তি। এগুলো সম্পর্কে একবারে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। ব্যয়িত শক্তি,
আরেকটা বিষয় অবশ্য আছে, অপচয়। তো বিষয়টা একটু বলি। দেখো, প্রদত্ত ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা, প্রদত্ত শক্তি, ব্যয়িত শক্তি, আরেকটা হচ্ছে অপচয়। তাহলে প্রদত্ত ক্ষমতা, ব্যয়িত ক্ষমতা জিনিসটা আসলে কি? মনে করো কোন একটা মোটর, সাপোজ একটা মোটর বা একটা বাল্ব বা যাই যে কোনো কিছুই হোক না কেন, এটা মনে করো তুমি বাজার থেকে কিনে আনলা, ওর গায়ে লেখা আছে 10 ওয়াট বা 100 ওয়াট। আর তুমি বাসায় এসে এই মোটরটা চালালা, চালানোর পরে দেখলা যে এই কাজ করতে পারতেছে হচ্ছে 90 ওয়াট। তাহলে আমি এইখানে যে ক্ষমতা, এই ক্ষমতা ওর গায়ে যে লেখা আছে, এই ক্ষমতাকে কি বলবো? এখানে যে ক্ষমতাটা এই ক্ষমতাটাকে আমরা বলবো হচ্ছে প্রদত্ত ক্ষমতা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রদত্ত ক্ষমতা। আর এইটাকে আমরা বলবো হচ্ছে ব্যয়িত ক্ষমতা। আর বাকি যতটুকু হয়েছে সেটা হচ্ছে অপচয় হয়ে গেছে। হ্যাঁ, অপচয় হয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটু আসি। তো এই ক্ষেত্রে আমরা যখন সূত্র প্রয়োগ করব, হ্যাঁ, এই সূত্র প্রয়োগ করলে আসলে এই সূত্রে আমি কোনটা ধরবো? আমি পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি। হ্যাঁ, এই সূত্রে এই ক্ষমতা আসলে কোন ক্ষমতা? আর পি ইজ ইকাল টু ডাব্লিউ বাই টি, এখানে আসলে তো সাধারণত আমরা কাজ করে যেটা পাচ্ছি, হ্যাঁ, মানে এই যে এইটা বললাম কি, এটা হচ্ছে আমরা এখানে প্রয়োগ করে যেটা পাইছি। হ্যাঁ, তো সেটা কি? পি ইজিক্যাল টু ডাব্লিউ বাই টি এবং এম জি এস বাই টি। তো এই ক্ষেত্রে এই যে যে জিনিসটা আমরা পাইলাম, এটা তো আসলে আমরা কাজ করার পরে পাচ্ছি, তাই না? তার মানে আমি যদি এইখানে ভালো করে খেয়াল করবা, এইখানে যদি আমি উপরের মানটা, উপরের এই মানটা যদি আমি ধরি হচ্ছে প্রদত্ত শক্তি, ভালো করে খেয়াল করবা, উপরের এইটা আমরা যদি প্রদত্ত শক্তি ধরি, তাকে সময় দিয়ে ভাগ করি, তাহলে প্রদত্ত ক্ষমতা পাবো। তাহলে কন্ডিশনটা বুঝবা কিন্তু, এটা যদি আমি প্রদত্ত শক্তি চিন্তা করি তাহলে এটা প্রদত্ত ক্ষমতা হবে। সেম ওয়েতে এটা যদি আমি ব্যয়িত শক্তি চিন্তা করি তাহলে এইটা হচ্ছে আমার ব্যয়িত ক্ষমতা হবে। এবং সবসময় চিন্তা করবা ফিজিক্যাল টু এমজিএইচ বাই টি দিয়ে যেটা বের করা হয় সেটা অবশ্যই ব্যয়িত ক্ষমতা বোঝায়। এটা হচ্ছে ব্যয়িত ক্ষমতা। এই ব্যয়িত ক্ষমতাকেই কিন্তু আমরা আরো কয়েকটা নামে ডেকে থাকি। ব্যয়িত ক্ষমতাকে কিন্তু কার্যকর ক্ষমতাও বলা হয়। যতটুকু ব্যয় হয় ততটুকুই কার্যকর হয়। কার্যকর, হ্যাঁ, কার্যকর ক্ষমতা। আর যতটুকু কার্যকর হয়, যতটুকু কার্যকর হয় ততটুকু শক্তি আসলে মানে ততটুকু ক্ষমতাই হচ্ছে ব্যয় হয়। তো এইটা হচ্ছে আমাদের এই ফর্মুলা। হ্যাঁ, এখন দেখো আমাকে বলছে প্রদত্ত শক্তি, তাহলে প্রদত্ত শক্তি তো আমি এটা ধরেছিলাম, তাহলে এর সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে? ডাব্লিউ ইজ ইকাল টু পিটি। এই প্রদত্ত শক্তি কখন পাবো? যখন এই যে এটা প্রদত্ত ক্ষমতা নিব। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। সেম ওয়েতে আমি এখানে এর সাথে যদি এটা গুণ করি তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু, এখানেও কিন্তু পিটি আসবে। হুম, কিন্তু এই ক্ষমতা কিন্তু আর কি ক্ষমতা? ব্যয়িত ক্ষমতা। হ্যাঁ, এখন এই ক্ষমতার মান তো আমরা এই যে এটাও লিখতে পারি, তাই না? এটাও লিখতে পারি না? এটাও লিখতে পারি। তাই অনেক সময় এটা যদি আমি এখানে লিখি এমজিএইচ বাই টি, আর এইখানে একটা টি আছে, তাহলে এইখানকার টি, এই পাশের টিটা আর এই পাশের টিটা কেটে যায়, তখন শুধু থাকে এমজিএইচ। তো তখন আমরা এই ফর্মুলাটাও আসলে এর জন্য বলতে পারি। কি বলতে পারি? আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকাল টু এমজিএইচ। কথাটা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? তবে তবে এখানে একটা কথা, এইভাবে আমরা একটু আলাদা করার জন্য এই কাজটা করে থাকি। এখানে আমরা ড্যাশ বলে থাকি একটা, হ্যাঁ, পি ড্যাশ, পি ড্যাশ, এটাও ডাব্লিউ ড্যাশ বলে থাকি। হ্যাঁ, এটা ডাব্লিউ ড্যাশ। এইভাবে আলাদা করলে আমাদের জন্য একটু সুবিধা হবে, না হলে একই জিনিস আমরা অলওয়েজ টাইমে এই যে ঝামেলায় পড়ে যাব।
হ্যাঁ, আমরা একই জিনিস সেইভাবেই করতে গেলে ঝামেলায় পড়ে যাব। সো আমাদের এইখানে এই জিনিসটা একটু মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে মাথায় রাখতে হবে প্রদত্ত ক্ষমতা P = W/T, প্রদত্ত শক্তি W = PT। এইখানে আমরা এইটা বললাম, আর এইখানে এটা বলার সময় আমরা ব্যয়িত বলার সময়, কার্যকর বলার সময় আমরা এখানে ড্যাশ ইউজ করব। হ্যাঁ, এটা ইউজ করলে আমাদের জন্য ভালো হবে এই জিনিসটা। কারো কোনো কনফিউশন আছে কিনা? তাহলে এই দুইটা দিয়ে আমরা যদি এই কাজ করতে পারি, তাহলে অপচয় বের করার সময় কি করতে হবে? তো আমরা তো জানি এই দুটা যোগ করলে, এই দুটা যোগ করলে কি পাওয়া যাবে? মোটটা পাওয়া যাবে, তাই না? ব্যয়িত আর অপচয় যোগ করলেই তো মোট পাওয়ার কথা, তাই না? বিষয়টা বুঝছো কিনা? জি ভাই অবশ্যই। জি ভাই। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা এর আগেও কিন্তু এই ঘটনাগুলো বলেছিলাম। এবার আমরা কর্মদক্ষতার জিনিসটা নিয়ে একটু কথা বলি। কর্মদক্ষতা, কর্মদক্ষতা জিনিসটা কি? একে ইটা দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, ইটা। তো ইটা ইজিক্যাল টু বলা হয় এরকম যে উপরে যাবে আমার লভ্য কার্যকর, লভ্য কার্যকর, লভ্য কার্যকর মানে কি বলতে পারবা কেউ? লভ্য কার্যকর মানেটা কি? ভাইয়া এই যে পি ড্যাশ। দ্রুত। লভ্য কার্যকর ক্ষমতা। যে ক্ষমতাটুকু কার্যকর হয়েছে সেই ক্ষমতা। এখানে যদি শক্তি বলে তাও সমস্যা নেই, যদি কেউ কাজ বলে তাও সমস্যা নেই। আর এইখানে আমাদের হচ্ছে প্রদত্ত ক্ষমতা। মোট প্রদত্ত ক্ষমতা, শক্তি অথবা কাজ। হ্যাঁ, আর এর সাথে আমরা পার্সেন্টেজ করার জন্য 100% যুক্ত করে দিই। এইটুকু কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলো তো? অসুবিধা আছে কারো বুঝতে? না স্যার। আচ্ছা, ভাইয়া তো এখন এখানে একটা বিষয় খেয়াল করবা যে আমরা ইটা ইজিক্যাল টু, তাহলে এই জিনিসটা বললাম, ইট ইজ ইজিক্যাল টু এখানে আমরা বললাম। এখন যদি আমি কি বলি, আমি যদি ক্ষমতা দিয়ে বলতে চাই তাহলে আমি পি ড্যাশ দিব, এখানে পি দিব, আর এখানে 100% দিব। লেখার সময় আমার মাথার মধ্যে এই কথাগুলো বাছতে হবে যে কি, এই যে এই পি মানে হচ্ছে প্রদত্ত ক্ষমতা, এই পি ড্যাশ মানে হচ্ছে আউটপুটের যেটা সেটা, আর এটা হচ্ছে ইনপুটের যেটা সেটা, আর এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। ওকে, সেম ওয়েতে যদি কেউ এই জিনিসটাকেই কিভাবে বলে, এটা ইজিক্যাল টু ই ড্যাশ বাই ই, হ্যাঁ, গুণ 100%, এটা হইতে পারে। ওকে, বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা এখানে কি করব? এখানে হচ্ছে এই যে যে ফর্মুলাগুলো যে আমরা দেখলাম, এই ফর্মুলাগুলোই কিন্তু আমাদের ওইখানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, বোঝা গেল কথাটা? এই সবাই কি বুঝছো কিনা? জি ভাইয়া বুঝছি। ওকে, তো আমরা এবার আসি যে আমরা ফর্মুলাগুলো পাইলাম, এই ফর্মুলাগুলো এখানে অ্যাপ্লাই করে আমাদের এইগুলো সমাধান করতে হবে। এখন এখানে কি বলতেছে, আগে আমাকে প্রশ্নটা খুব সুন্দর করে পড়ে নিতে হবে যে কি ঘটনা এখানে আছে। তো প্রথমে আমাদের ময়মনসিংহ বোর্ডের হচ্ছে আমাদের যে প্রবলেমটা আছে সেটা আমরা একটু নিয়ে কথা বলি। এখানে আমাদের কি বলছে দেখো, এখানে বলছে 735 ওয়াট কার্যকর ক্ষমতার একটি মোটর। তার মানে যেখানে বলেই দিল কার্যকর ক্ষমতার একটি মোটর 9 ওয়াট, 9 মিটার উচ্চতায় দালানের ছাদে 1000 লিটার পানির ট্যাঙ্ক পূর্ণ করতে 2 মিনিট 12 সেকেন্ড মানে চালানো হয়। তারপরে এত কার্যকর ক্ষমতার আরেকটা মোটরের এই সেম ঘটনা ব্যাখ্যা করেছে, উভয় ট্যাঙ্ক পূর্ণ হয়ে পানি পড়ে যায়। হ্যাঁ, এখন আমাদের এখানে বলা হয়েছে যে গ নম্বরে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায়, দেখো প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করো।
তাহলে প্রথম ট্যাঙ্ক পানিপূর্ণ অবস্থায় পানির বিভব শক্তি নির্ণয় করতে বলছে। কেমনে নির্ণয় করবো বলো তো? এমজিআইস। এখানে আমাদের কিন্তু ফর্মুলা হচ্ছে এমজিএইচ। তাহলে এমজিএইচ যদি আমরা প্রয়োগ করি এখানে, আমি মনে করো যে ইপি ইজ ইকাল টু এমজিএইচ। এখন এখানে এম এর মানটা কত? যেহেতু প্রথম ট্যাঙ্কের কথা বলা হয়েছে, প্রথম ট্যাঙ্কে 1000 লিটার, কিন্তু 1000 লিটারকে আমরা বলতে পারি 1000 কেজি, কারণ ফিজিক্সে আসলে কেজি আর লিটারের তেমন কোনো পার্থক্য থাকে না। তাহলে এইটা হচ্ছে 9.8। আর এইচ এর যে মানটা, এটা আসলে কি? এইচ এর মানটা আমরা কত ধরবো? এইটা এইটা কিন্তু আমরা এইখানে আমাদের দেওয়া আছে এই যে 9 মিটার, তাহলে 9 মিটার। তাহলে এখানে আমাদের কিন্তু একটা অ্যান্সার বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথমের ক্ষেত্রে পানির বিভব শক্তি। এখন আমাদের এখানে বলছে উভয় মোটর দ্বারা উঠানো অতিরিক্ত পানির পরিমাণ সমান হবে কি না। হ্যাঁ, তাইলে এখানে আমাদের অতিরিক্ত পানি বের করতে হবে। আচ্ছা, আমরা পানির পরিমাণটা বের করব। এখন একজনের বলেছে কিন্তু 1000 কেজি পানি মানে ওই ট্যাঙ্কটা 1000 কেজি, হ্যাঁ, আর একটা হচ্ছে 3000 কেজি। তো ওরা কতটুকু উঠাতে পারে, এই সময়ের মধ্যে কতটুকু উঠাতে পারে, আমরা সেটা নিয়ে একটু কথা বলি। তো ওটা উঠাতে পারে কতটুকু একটু খেয়াল করো। এটা হচ্ছে আমরা ঘ নম্বর অ্যান্সার করতেছি। তো উঠাতে পারে মানে কি? এই যে পি ড্যাশ, পি ড্যাশ সমান সমান কি বললাম একটু আগে? এমজিএইচ বাই টি। এখন তুমি দেখো এম এর মানটা কি? ওই যে কেজি, কত কেজি, তো এম এর মানটা বের করো। তাহলে এখানে পিটি, পি ড্যাশ টি বাই জিএইচ। এবার এখান থেকে তুমি মানগুলো বসাও। কি মান বসাবা? পি ড্যাশের মানটা কত? পি ড্যাশের মানটা কত? 735 না? জি। গুণ সময়ের মানটা কত ছিল প্রথমটার? 132 সেকেন্ড ভাইয়া। 132। 2 মিনিট 12 সেকেন্ড। আচ্ছা, 132 সেকেন্ড, 9.8। আর উচ্চতা হচ্ছে 9 মিটার। 9 মিনিট। তাহলে এখান থেকে আমার অ্যান্সারটা কত আসতেছে? 1100। 1100 কেজি বা লিটার। হ্যাঁ, তো এখন তুমি দেখো ওইখানে ছিল কিন্তু 1000, তাই না? 1000 ছিল, আমার বের হয়েছে 1100। তাহলে আমি 1000 থেকে 1100 যদি বাদ দিই, তাহলে আমার 100 কেজি পানি হচ্ছে কি হয়েছে? অতিরিক্ত ছিল। তাহলে প্রথমটায় আমি বুঝে গেলাম কতটুকু অতিরিক্ত আছে। সেকেন্ডটাই আমার ওই সেম সূত্র দ্বিতীয় ক্ষেত্রে। তো দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে কি আছে? পি ড্যাশ সমান সমান এমজিএইচ ভাগ হচ্ছে টি। তাহলে এম এর মানটা কত হবে? সেম ওয়েতে পি ড্যাশ টি, এখানে জিএইচ, এখানে পি ড্যাশ মানে কত? পি ড্যাশটা কি? 1470। এটা হচ্ছে 1470। 1470 গুণ সময়ের ক্ষেত্রে কত আসতেছে? 5 মিনিট 12 সেকেন্ড। 300 কত বা 312। 312 সেকেন্ড। হ্যাঁ, আর এখানে 9.8 আর উচ্চতা কত? 15 মিটার। তাহলে 15 বসাইলে কত আসতেছে? 3120। আমাদের ছিল 3000, তাহলে এখানে আমাদের হইলো কি অতিরিক্ত পানি? 120। তাহলে 3120 মাইনাস 3000, এখানে 120 আমরা কেজি পাইলাম। তো দুইটার পরিমাণ কি সেম হইলো? এই দুইটার পরিমাণ সেম হইছে? জি না।
আচ্ছা ওকে, তো তাইলে সেম প্রশ্নটা স্যার সিলেট বোর্ডেও আসছিল। হ্যাঁ সিলেট বোর্ড আর এই দুটা দুটা বোর্ডে একই ধরনের প্রশ্নটা দিয়েছে, হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা আসলাম, টোটাল বিষয়টা সেটা হচ্ছে, তো আমরা এই জিনিসটা কিন্তু বুঝে গেলাম কিভাবে সলভ করতে হলো, হ্যাঁ। আচ্ছা, তো এরপরে আমি আসি এর পরেরটাই, পরের প্রশ্নটা একটু খেয়াল করো। তো আমাদের পরের প্রশ্নটা এখানে বলছে যে এখানে দেখো কি বলতেছে, দুইটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উঁচু বাড়ির ছাদে 800 লিটার এবং 1200 লিটার পানি এত সেকেন্ডে তুলতে পারে। প্রথম মোটর এর ক্ষমতা দেওয়া আছে, দ্বিতীয় মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। তাহলে বলছে প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তো প্রথম মোটরের কর্মদক্ষতা যদি বের করতে হয় তাহলে অবশ্যই প্রথম মোটরের আমাদের কি কি জানা লাগবে। প্রথম মোটরের কিন্তু লম্ব কার্যকর ক্ষমতা। প্রথম মোটরের সবাই খেয়াল করবো কর্মদক্ষতার সূত্রটা কি, পি ড্যাশ বাই পি, তো 100%, হ্যাঁ। তো এইখান থেকে আমি দেখতেই পাচ্ছি যে কি আছে এখানে, পি ড্যাশ এর মানটা কত, পি ড্যাশের মান কি এখানে দেওয়া আছে। আমরা প্রথম মোটরের ক্ষেত্রে আমরা একই উচ্চতা আমাদের এই করতেছে 8, এটা হচ্ছে আমাদের প্রথম মোটর এবং 30 সেকেন্ডে পানিটা তুলছে। তাহলে এই হচ্ছে তিনটা তথ্য, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের এইচ এর মান, এটা হচ্ছে আমাদের এম এর মান, আর এটা টি এর মান। তো আমাদের এখানে পি ড্যাশ এর মান দেওয়া নেই, তাহলে আমরা পি ড্যাশ তো বের করেই নিতে পারি। কিভাবে বের করতে পারি, আমরা এখান থেকে এরকম করে নিব যে পি ড্যাশ ইজ ইকাল টু এম জি এইচ ভাগ কি টি। তো এইবার এখান থেকে আমি কি করতে পারছি, এখানে এম এর মান কত 800 গুণ 9.8 গুণ এই এইচ এর মান কত 30, আর এইখানে হচ্ছে আমাদের সময়ের মান কত, 20। তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, এখান থেকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত পাচ্ছি দেখো তো, 7840। এটা হচ্ছে কি ওয়াট, হ্যাঁ। তাহলে এটা 7840, আর নিচে ছিল কত 20 কিলোওয়াট। 20 কিলোওয়াট মানে কি, 20,000 কর্মদক্ষতা কত আসে, 9.2। 39 কথা কি বুঝতে পেরেছো। জি স্যার। এবার ঘ নম্বরটা দেখো, প্রথম মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো, এই জিনিসটা আমাদের আছে। এবার বলছে দ্বিতীয় মোটরের শক্তি রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাতে বলছে, এটা কিন্তু নর্মালি করলে হবে না। রূপান্তর প্রক্রিয়া ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে দেখাও। রূপান্তরের প্রক্রিয়া মানে কি, ইনপুটে ছিল আউটপুটে আছে, হ্যাঁ। এই যে ইনপুট থেকে আউটপুট, তাহলে এখানে কি হইল, শক্তির একটা রূপান্তর ঘটেছে। তো শক্তির রূপান্তর যেহেতু ঘটেছে, তাহলে ইনপুটের যদি ক্ষমতা আমি জানি, আউটপুটের ক্ষমতা যদি আমি জানি, তাহলে দুই জায়গাকার শক্তি বের করে বিয়োগ করে দিব, তাহলে শক্তির যে রূপান্তর সেটা কিন্তু আমি পেয়ে যাব। তো এই ক্ষেত্রে দেখো
কি করব, আমরা দ্বিতীয় মোটরে কি কি দেওয়া আছে, দ্বিতীয় মোটরে কিন্তু আউটপুট বের করতে পারবো, তাই না? আউটপুট বের করতে পারবো না? এই যে তথ্যগুলো দ্বিতীয় মোটরের, এই তো ঘটনা তো একই, এই উচ্চতা একই উচ্চতায় উঠাতে হবে, আর পানির এইটা পরিমাণটা শুধু চেঞ্জ, আর সময় তো একই। তাহলে এই তিনটা তথ্য দিয়ে আমি কি বের করতে পারবো, আমি ওর আউটপুটটা বের করে ফেলতে পারবো। সবসময় মাথায় রাখবা এই যে পি ড্যাশ ইজিক্যাল টু এমজিএইচ বাই টি যেখানে ইউজ হবে সেটাই আউটপুট। হ্যাঁ, এইটা। তো আমি প্রথমে তাহলে আউটপুটটা বের করে ফেলি। পি ড্যাশ ইজিক্যাল টু কী হবে, এমজিএইচ ভাগ টি। তো এইখানে আমি কি বলতেছি, এম এর মান কত, 1200, এটা হচ্ছে 9.8, কত উচ্চতায়, 30, আর এখানে 30। তাহলে কাটাকাটি হলে এখানে আমাদের একটা অ্যান্সার আসবে, কত আসছে? 11,760। 760 ওয়াট। ওকে, এখন দেখো এটা কিন্তু আমাদের আউটপুট। তাহলে ইনপুটটা কি, ইনপুট বের করতে হলে আমাদের কর্মদক্ষতা থেকে বের করতে হবে, পি ড্যাশ বাই পি। ওকে, এখন আমি এখানে পার্সেন্টেজ না নিলে এটাও পার্সেন্টেজে নেওয়া যাবে না। তাহলে এইখানে দেখো এখানে কত আছে, 8.4 আছে। হ্যাঁ, এটার মানটা আছে 8.4, এটা কিন্তু পার্সেন্টেজে আছে। তো আমি পার্সেন্টেজ যেহেতু নিচ্ছি না, তাহলে আমি এটাকে কনভার্ট করে নিব। 100 দিয়ে ভাগ করে নিবা এইটা। তাহলে এখন পি ড্যাশের মানটা আমি তো কত, 11,000 কত পাইলাম, এখন এইখানে এটা বের করে ফেলো, দেখো কত আসে, 15,000। হ্যাঁ, বুঝতে পারলাম। এখন এইখানে যে ব্যাপারটা ঘটলো সেটা হচ্ছে এটা ইজিক্যাল টু, সরি এখানে এটা বলছি কেন, তো দেখো এখানে কিন্তু আমি দুইটা মান পেয়ে গেছি অলরেডি। এইটুকু কে কে বোঝো নাই বলো তো? এটা পাইছি হচ্ছে ইনপুট, ইনপুট। হ্যাঁ, আর এইটা পাইলাম হচ্ছে, সরি এটাই আউটপুট, বললাম এটাই হচ্ছে ইনপুট না, এটা হচ্ছে আমাদের ইনপুট হচ্ছে এইটা। আর এইটা হচ্ছে আমরা আউটপুট পাইছি এটা। কথা কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? তাহলে আমাদের যেহেতু শক্তি রূপান্তর বলেছে, আর আমরা তো এখানে তো আমরা ক্ষমতা বের করলাম, তাই না? ক্ষমতা নির্ণয়ের মাধ্যমে বলছিল। তাহলে এই ক্ষমতা থেকে আমি কি বের করতে পারি, আমরা শক্তি বের করতে পারি। তাহলে আমার প্রদত্ত শক্তি বের করে নাও, প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি। তাহলে প্রদত্ত শক্তি ডাব্লিউ ইজিক্যাল টু কি, পিটি। পি এর মান কত, পি এর মান আমাদের প্রদত্তর ক্ষেত্রে 15,000। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবো কিন্তু। আর সময়ের 30 সেকেন্ড, অ্যান্সার কত আসে? আর ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি কি হলো, পি ইজিক্যাল টু ডাব্লিউ টি। এখানে আমরা পি ড্যাশ, এখানে তাহলে আমাদের হচ্ছে 11,740, তাই না? 760। তাহলে অ্যান্সার কত আসে বলো তো? উপরেরটার কত আসে, নিচেরটা কত আসে? 4,50,000। শূন্য কয়টা? আর এটা তিন লক্ষ 52,800। এখন তুমি কি করবা, এই দুটা জাস্ট হচ্ছে বিয়োগ করে দিবা, তাইলে শক্তির রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, এই কথা কি বুঝছো কিনা? তার মানে শক্তি আমার এমন ছিল, এখন এমন হইছে। তো এই হচ্ছে আমাদের ঘটনা, এটাই হচ্ছে আমাদের শক্তির রূপান্তর। সহজেই আমরা এইভাবে করে বলো। প্রাইম মাইনাস পি বিয়োগ করে তার সাথে 30 গুণ করে দিলেই তো হতো, তাই না? হ্যাঁ হতো, সেটাও হইতো, বলো। ঠিক আছে। কেউ
কেউ কিছু বলছো? যশোর বোর্ডের এই প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে আমাদের বলছে জনক ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন, তিনি 2 মিনিটে 100 মিটার গভীর নলকূপ থেকে 1500 লিটার, হ্যাঁ, 2 মিনিটে 100 মিটার। আর এখানে আমাদের পাম্পটির কর্মদক্ষতা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের বলছে লভ্য কার্যকর যে শক্তিটা, হ্যাঁ, তো সেটা কেমনে বের করব? তো লভ্য কার্যকর শক্তিটা যদি তুমি বের করতে চাও তাহলে কি করবা? তাহলে এখান থেকে এখানে কিন্তু তিনটা জিনিসই দেওয়া আছে। এখানে কিন্তু লভ্য শক্তি বলেছে, মানে ব্যয়িত শক্তি বা ওই লভ্য কার্যকর শক্তি, হ্যাঁ, একই কথা। তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের তিনটা মানই দেওয়া আছে, যে এটা হচ্ছে সময়ের মান দেওয়া আছে, এটা উচ্চতা এইচ এর মান দেওয়া আছে, আর এটা এম এর মান দেওয়া আছে। তো এখানে তাহলে এখান থেকে আমি 1500 গুণ 9.8 গুণ হচ্ছে উচ্চতা হচ্ছে কত, 100 মিটার। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সারটা চলে আসবে। দেখো তো কত হয়, 1.47 ইন্টু 10 টু দি পাওয়ার। 14 লক্ষ। তো এইভাবে করলে আমাদের হয়ে গেল। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট, ঘ নম্বর অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। স্যাররা এই ধরনের অঙ্ক সেট করে আর কি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এইখানে একটা নির্দিষ্ট কর্মদক্ষতা ছিল, আর একটা নির্দিষ্ট কর্মদক্ষতা আমাদের দেওয়া থাকলে এইটা নিয়ে আসলে কনফিউশন থাকে। তো এই অঙ্কটা আমি আসলে একভাবে করতেছি, গাইডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করতে পারে, তো জাস্ট আমি একভাবে করতেছি। এটা বিকল্প আর একটা নিয়মও আছে। এখন এই দুইটা নিয়মের মধ্যে তুমি একটু জাস্ট সঠিকভাবে চিন্তা করলেই এটা তুমি বুঝতে পারবা, বাট আমাদের দুইটা গাইডে দুই রকম করা থাকে এই ধরনের প্রশ্নে। তো আমি আগে একটু দেখাচ্ছি আমাদের নিয়মটা আসলে কেমন। তো এইখানে বলছে যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, সেই ক্ষেত্রে এত লিটার পানি ওই একই মানে একই উচ্চতায় ওঠানোর জন্য অতিরিক্ত কত সময় লাগবে? প্রশ্নটা আগে ভালো করে বোঝো। যদি পাম্পটির কর্মদক্ষতা 60% হয়, মানে এখানে ছিল 70%, যদি 60% করা হয় তখন আমাদের কি হবে? সময় বেশি লাগবে না? কর্মদক্ষতা কমে গেল, তাহলে তো সময় বেশি লাগবে, কারণ কর্মদক্ষতার সাথে যে সম্পর্কটা বোঝো, পি ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু পি ড্যাশ বাই পি। তো পি ড্যাশ মানে আবার কি? পি ড্যাশ মানে হচ্ছে mgh ভাগ টি বাই হচ্ছে পি। তাহলে এর সাথে এই টি এর সাথে কর্মদক্ষতার সম্পর্কটা কেমন? এই সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক, হ্যাঁ। তার মানে যদি কর্মদক্ষতা কমে যায় তাহলে কিন্তু সময় বেড়ে যাবে, আবার যদি কর্মদক্ষতা বেড়ে যায় তাহলে সময় কম লাগবে। মানে একটা মনে করো যে মোটর, তোমার এই মোটরটা বেশি ভালো কাজ করে, মানে 80% কর্মদক্ষতা, তো ও তো দ্রুত পানি তুলে ফেলবে। কিন্তু যে মোটরটা 60% কর্মদক্ষতা, ওর পানি তুলতে সময় বেশি লাগবে। বুঝতে পারলাম কিনা? তো এখন আমাদের একটা হিসাব হবে হচ্ছে, একটা হিসাব তো আমাদের অলরেডি করাই আছে। 70%-এর ক্ষেত্রে আমাদের আসলে সময় কত? 2 মিনিট। এখন আমাদের অতিরিক্ত কতটুকু সময় লাগবে? তাহলে এবার আমাদের 60-এর জন্য কত সেটা বের করতে হবে। কিন্তু এখানে একটা ঘটনা, এখানে কিন্তু আমার আউটপুট আমি জানি, কিন্তু ইনপুট জানি না। আউটপুট কেমনে জানি? যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমি আউটপুট বের করতে পারবো। আর এখানে কর্মদক্ষতা দেওয়া আছে, এই কর্মদক্ষতার এটা দিয়ে আমি অবশ্যই ইনপুটটাও বের করে নিতে পারবো। তো দেখো বিষয়টা কেমন করে করতে হয়। তো ফার্স্টে পি ড্যাশ ইজিক্যাল টু কি বলবো? mgh টি, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এম এর মান কত একটু দেখো, এম এর মানটা 1500। আচ্ছা, এটা হচ্ছে 1500, এটা হচ্ছে 9.8, আর উচ্চতা কত উচ্চতায় ওঠাতে হবে? 100 এবং 2 মিনিট। 100 2 মিনিট মানে 120।
আচ্ছা বলো তো কত হয়, অ্যান্সারটা কত হয়? 12,250। 12,250। 12,250। আচ্ছা এটা আমাদের আউটপুট, হ্যাঁ। এটা ইজিক্যাল টু আমরা কি জানি? পি ড্যাশ বাই পি, হ্যাঁ। আচ্ছা এখন তুমি দেখো তো এইটার মান কত, এই যে এইটার মান কত পেয়েছি? 70। 70%। 70-র এখানে আমি পয়েন্ট নিয়ে নিলাম, হ্যাঁ। কেন? কারণ আমি এটা ইয়েতে নিব না। এটা হচ্ছে 12,250। আর পি এর মানটা কত হয় দেখো? 12,250। এটা হচ্ছে 17,500। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আমরা ইনপুটও বের করে নিলাম, আউটপুটও বের করে নিলাম, হ্যাঁ। তা আমি মোটরটা যেহেতু কিনে আনছি বাজার থেকে, ওই মোটর তো আমি আর কি করতে পারছি না, মোটরটা তো আর আমি চেঞ্জ করে ফেলতে পারছি না। এখন বলতেছে ওই মোটরই আছে। এখন আমি ওই কর্মদক্ষতা আমি চিন্তা করব, কর্মদক্ষতা আমি ধরে নিচ্ছি কতটুকু আছে কর্মদক্ষতা? 60%। হ্যাঁ কর্মদক্ষতা মনে করো এখন 60 আছে, তাহলে ইটার মানটা হচ্ছে 60 আছে। আর এই পি এর মানটা কত? এটা কত হবে? 575। তাহলে এটা হচ্ছে স্যার ঠিকই আছে, 17,500 হবে। জি ভাইয়া, 17,500 হবে। আমার ক্যালকুলেটর কি ভুল করছে? 17,000। এই 0.07 8,575 হয়েছে। এটা কত হয়েছে? স্যার এখানে একটু ব্যাপার আছে। এখানে যদি 0.07 হয়, মানে 0.7 ধরে দেওয়া হয়, তাহলে এটার মান 8 হবে। আর যদি 17,500 ভাই। 0.7 দেওয়া হয়, তাহলে 17,500 হবে। ভাইয়া যে ই প্রাইম যদি একবার আপনি সূত্র দিয়ে শূন্য করার ধরে করেন, তাহলে 12,225/70 এই 50/70 গুণ 100 যদি করা হয় তাহলে 17,500 আসে। কিন্তু আপনি যেমন করছেন আপনি করলে আসতেছে 8,000। ভাইয়া আপনি পি সমান ওইটা ভুল লিখেছেন। পি সমান 12,250/0.7 হবে। ও আচ্ছা, 0.0 হবে না। ও আচ্ছা এখানে আমরা জন্য বলতেছি যে কি হইল এটা। এখানে ভাগ হবে, ভাগ, হ্যাঁ ভাগ আকারে হবে এটা। জি ভাইয়া। এটা ভাগ আকারে হবে, হ্যাঁ। এটা 17,500। আচ্ছা তো এখন এখানে আমাদের আরেকটা বিষয় আছে, পি ড্যাশ। পি ড্যাশ হচ্ছে 12,000। তো এখন দেখো তুমি এটা কিন্তু, ও সরি, এই আউটপুট কিন্তু এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না কে বলতে পারবা? আর ভাইয়া ভাইয়া কর্মদক্ষতা এখন বলুন। ওই এটা আউটপুটটা হচ্ছে, কিছু বললো। মাথায় রাখবা আউটপুটটা কিন্তু, এই আউটপুটটা কিন্তু কার জন্য নিয়েছিলাম? এটা 70%-এর আন্ডারে, হ্যাঁ। এই যে এখানে আমরা 70%-এর আন্ডারে ওই আউটপুট আসছে, এই যে 70%-এর আন্ডারে, হ্যাঁ। ইনপুট হচ্ছে এত ছিল, আউটপুট এত ছিল। তো আমরা ইনপুটটা নিচ্ছি কেন? কারণ আমরা ধরে নিচ্ছি যে ওই মোটর তো আমাদের চেঞ্জ হয়নি, হ্যাঁ। বুঝতে পেরেছো? তো এই ক্ষেত্রে আমরা এখান থেকে এবার আমরা কি করতে পারি? আমরা এখান থেকে এর আউটপুটটা কত হয় সেটা বের করে নিই। এই অঙ্কটা সবাই একটু ভালো করে বুঝবা কিন্তু। এটা ইজিক্যাল টু, আমি এবার পি ড্যাশ বাই পি, হ্যাঁ। এবার এখান থেকে আমাদের 0.6 সমান সমান এখানে পি ড্যাশ, আর এটা হচ্ছে 17,500। তাহলে পি ড্যাশের মানটা কত আসে? 10,500। 10,500। তাহলে আমার আউটপুটটা হচ্ছে 10,500। এটা আমাদের আসলো, হ্যাঁ। এটা কিন্তু 60%-এর আন্ডারে আমরা বের করতেছি এখন, হ্যাঁ। এখন 60%-এর আন্ডারে আমরা এই পি ড্যাশের মানটা আমরা কি জানি? এমজিএইচ বাই টি না? জি। এখান থেকে আমরা সময়টা বের করে নিব। তো এখানে আমাদের এম এর মান কত কেজি ছিল? সেমই তুলতে বলছিল, 1500।
এটা হচ্ছে আমাদের 9.8। আচ্ছা এখান থেকে আমরা একবার এইভাবে করি তাহলে সুবিধা হবে। টি সমান তাহলে আমি কি বলতে পারি, টি সমান mgh ভাগ হচ্ছে 10,500। তাহলে এখান থেকে m এর মান হচ্ছে 1500, 9.8, আর এখানে 100। এটা হচ্ছে আমাদের অ্যান্সারে কত আসে? হ্যাঁ 140 সেকেন্ড, তার মানে 2 মিনিট 2 মিনিট কত সেকেন্ড? 2 মিনিট 20 সেকেন্ড। তাহলে আমার আগে লাগছিল কত? আগে লাগছিল হচ্ছে 2 মিনিট, 2 মিনিট সমান 2 মিনিট লাগছিল। এখন আমার 2 মিনিট হচ্ছে 20 সেকেন্ড লাগছে। তাহলে অতিরিক্ত কতটুকু সময়ের প্রয়োজন হবে? 20 সেকেন্ডের প্রয়োজন হবে। হ্যাঁ, তো এইখানে অনেকে কনফিউশনটা কোথায় আনে? এখানে আনে যে কেন আমি হচ্ছে ইনপুটটা সেম ধরবো। ইনপুটটা কি সেম ধরা পসিবল? ইনপুটটা কি সেম কখনো ধরা সম্ভব? তো অনেকে কিন্তু এই ধরনের যুক্তি দেখায়, কারণ এখানে আমরা তো কর্মদক্ষতা চেঞ্জ হয়ে গেলে ইনপুট তো আসলে ইনপুট এই রকম রেখে কর্মদক্ষতা তো আমি চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ, তো সেই জন্য এখানে যে ব্যাপারটা অনেক সময় বলে যে এটা হচ্ছে আসলে এইভাবে আমাদের ধরা যাবে না, তো এইভাবে ধরাটাই যৌক্তিক। এখন এইখানে আমরা চিন্তা করেছি এটা হচ্ছে মানে কাল্পনিক একটা চিন্তা আর কি। কাল্পনিক চিন্তা মানে কি, আমরা যে এই যে 70% থেকে যে 60%-এ নামাই আনতেছে এই জিনিসটাই তো আমি কল্পনায় ধরে নিচ্ছি, তাই না? এটা তো বাস্তবিক ক্ষেত্রে আসলে এভাবে কমানো যাবে না। সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ইনপুটটা সেমই আছে। আমি আরেকবার কথাটা বলতেছি, আমরা কিন্তু 70% থেকে 60%-এ কমাই আনতে পারছি না। তবে এটা হইতে পারে, এটা কখন হইতে পারে, যে নতুন একটা মোটর আমি আনলাম, এটা দীর্ঘদিন চালানোর পরে এর কর্মদক্ষতা কমে যেতে পারে। হ্যাঁ, অনেকদিন দীর্ঘদিন ব্যবহারের ফলে এর কর্মদক্ষতা কমে যেতে পারে। আচ্ছা ওকে, তো এরপরে আমরা কয়েকটা প্রবলেম কিন্তু আমরা দেখলাম, বাকি প্রবলেমগুলো আমি দেখতেছি উল্টাভাবে আসছে। তো যাই হোক, এখানে বিষয় হচ্ছে তো তোমরা একটু জাস্ট হচ্ছে বাকি যে প্রবলেম তোমরা এই রিলেটেড, এই যে কর্মদক্ষতার রিলেটেড যেগুলো দেখালাম, হ্যাঁ, কর্মদক্ষতা রিলেটেড, কর্মদক্ষতা এবং ক্ষমতা, হুম, এই রিলেটেড প্রশ্নগুলো সলভ করবা। এইগুলা আগের কিছু কিছু প্রশ্নে তোমাদের সমস্যা হওয়ার কথা, সেইগুলো কি? সেইগুলো হচ্ছে যশোর বোর্ডের দেখবা মনে হয় একটা 17 অথবা 20 অথবা এরকম এদিককার কোথায় যেন একটা প্রশ্ন ছিল, এটা তোমাদের একটু সমস্যা হওয়ার কথা। আরও একটা কি কি যেন প্রশ্ন আছে, তোমরা একটু দেখবা, দেখে যেগুলো সমস্যা হয় আমাকে বলবা, ঠিক আছে? এখানকার তাহলে নেক্সট দিন কাজ থাকলো যে এই ধরনের হচ্ছে 5টা অঙ্ক করে গ্রুপে জমা দিবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার গ ঘ মিলে 10টা। আচ্ছা এবার আমরা হচ্ছে হ্যাঁ বলো। দুইটা এমসিকিউ দিয়েছি, একটু দেখেন ওই আগের অধ্যায়ে। ওকে দেখতেছি। এই দুটা আচ্ছা, যেহেতু দুটো প্রবলেম দিয়েছে, আমরা একটু দুটো প্রবলেম একটু দেখি কিভাবে সলভ করা যায়।
বাতাসের বেগ কিসের কিসের সমানুপাতিক এই কথাটা বলেছে। তো এটা তোমাদের বইতে এই তথ্যগুলো দিচ্ছে কিনা জানি না, বইয়ের মধ্যেই তো দেওয়া ছিল এই তথ্যগুলো। তাপমাত্রার ক্ষেত্রে কি হয়, বাতাসের বেগ তাপমাত্রার কি হয় বলো তো? বর্গমূলের সমানুপাতিক। শুধু বলেছে বর্গের সমানুপাতিক, এটা তো ঠিক না। বর্গ মানে কি বোঝো? জি ভাইয়া। বুঝে ভি এগুলো বুঝি। বর্গ মানে হচ্ছে স্কোয়ার, মানে স্কোয়ার। আর বর্গমূল মানে রুট। বর্গমূল মানে কিন্তু রুট, হ্যাঁ, এই দুটো জিনিস মাথায় রাখবা। আচ্ছা, এখন তাহলে প্রথমটা কি আছে, ভুল আছে। তারপরে বলছে যে চাপের উপর নির্ভর করে না, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। হ্যাঁ ঠিক আছে, এটা এটা 1/ρ, হ্যাঁ, √ρ। এইটা ঠিক আছে। তার মানে অ্যান্সারটা শুধুমাত্র, ও আচ্ছা, এটা নির্ভর করে না, এটাও ঠিক আছে। তার মানে 3 নাম্বার মেথডটা একটু বুঝে যান, বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্ত অনুপাতে এটা একটু বলে এই দেন। ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা হচ্ছে একটু মনে রাখবা, এটা তথ্য হচ্ছে তোমাদের ডিরেক্টলি বইতে থাকার কথা। আমি বইয়ের পৃষ্ঠা একটু পরে দেখাই দিচ্ছি। আরেকটা দেখি কি বলছে, যে তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়। কোন তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায়? এটা তোমাদের বইতে এটাও দেওয়া আছে। আমি তোমাদের বইয়ে যাই, তোমাদের বইতে ওয়েভ ফাংশন এবং হচ্ছে গ্র্যাভিটি ওয়েভ, দুইটা ওয়েভের কথাই বলা আছে। তোমরা পেয়েছো নাকি পড়ার সময়? হয়ে গেল বইটা। তোমাদের নতুন বইতে আবার অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে, তো এই জন্য দেখা যাচ্ছে যে তোমাদের এই যে কিছু কিছু সমস্যা হয়। আগে দেখাচ্ছে ছিল, এখন বাদ দিয়েছে। এমন ঘটনা অনেক ক্ষেত্রেই ঘটেছে, তো এই জন্য আসলে কিছু কিছু জায়গায় দেখতেছি একটু অন্যরকম আর কি। এই নতুন বইটা নামায় আমিও ঝামেলায় পড়ছি, দেখছি তোমাদের আগেরটার সাথে দেখানো যায় না। ওয়েভ ফাংশনের বিষয়গুলো এখানে কোনো কিছুই দেয়নি। রিসেন্টলি যে হচ্ছে তোমাদের 18 সালের যে বইটা, হ্যাঁ, 18 সালের বইটা আছে কারোর কাছে? হুম, আমার কাছে আছে। 18 সালের বইটা খুলে খুলে একটু দেখো, এখানে আমাদের আছে। যদি না থাকে তোমরা একটু নামায় নিয়ে দেখে নিও, ওইখানে আছে আর কি। হ্যাঁ, ওয়েভ ফাংশনের ওই ব্যাপারটা আছে এখানে। হ্যাঁ, স্যার আমার কাছে 14 সালেরটা আছে, এখানে কি পাওয়া যাবে? 14 সাল? ওটা তো পুরাতন বই মনে হয়। পুরাতন বইতে মানে এই বইটা রিসেন্টলি হচ্ছে, ও এই যে এখানে আছে মনে হয়, এই যে তুমি যে প্রশ্নটার কথা বললে না, এই যে এইটা এইখানে আছে মনে হয়। এই দেখো ঘনত্বের কথা বলা আছে, দেখছো? জি ভাইয়া। এই জিনিসটা এখান থেকে দেখে নিও, এইটা দেওয়া আছে আর কি। হ্যাঁ, এইখান থেকে ওই প্রশ্নটাই দিয়েছে, 3টা লাইন তুলে দিয়েছে, দেখো এই লাইনটা, এই লাইনটা, আর এই যে এখানকার এই লাইনটা। হ্যাঁ, এর মধ্যে এই বর্গমূলটা বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, বুঝেছো? ইয়েস ভাইয়া। আর ওইটাও ওই যে তোমাদের ওই বইয়ের মধ্যে আছে, ওইখান থেকে দেখলে পাবা। হ্যাঁ, 18 সালের যে বইটা, ওইটা, এটা তোমাদের যে বই সেই বইটা নামানো রয়েছে, তো এই জন্য আর কি আমি দেখাতে পারলাম না। আচ্ছা, ওকে। আর কারো কোনো কিছু? ভাই আমি দেখেন একটা এমসিকিউ দিচ্ছি। এখন এমসিকিউ দিলে হবে? এমসিকিউ আগে দিতে হবে। এটা জি ভাইয়া। তো এইটাই কি হয়েছে দেখো এখানে। আচ্ছা, তুমি কি চর্চায় পরীক্ষা দাও নাকি? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা এখান থেকে একটু খেয়াল করি। এখানে বলছে যে তরঙ্গটির এ থেকে ডি বিন্দুতে পৌঁছাতে যদি 0.1 সেকেন্ড সময় লাগে, এ থেকে ডি বিন্দু মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত, এখানকার দূরত্ব দেওয়া আছে। এখন বলছে তরঙ্গটির কম্পাঙ্ক কত।
তো এখানে এ থেকে ডি পর্যন্ত কয়টা আছে বলো তো? এই যে একটা সংকোচন একটা প্রসারণ, তাহলে একটা, এখানে একটা সংকোচন একটা প্রসারণ দুইটা, সংকোচন প্রসারণ তিনটা, তাহলে এখানে তিনটা দেওয়া আছে। তো তিনটার জন্য যদি আমার 0.1 সেকেন্ড সময় লাগে, তাহলে একটার জন্য কয় সেকেন্ড সময় লাগে? দেখো আমি এখানে যে কোনো একটা পেজ নিয়ে তোমার দেখাই জিনিসটা। মনে করো এখান থেকে আমরা একটা পেজ নিয়ে, সরি, এখান থেকে মনে করো আমরা একটা পেজ নিয়ে, মনে করো সাপোজ আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে তিনটার জন্য আমাদের লাগতেছে 0.1 সেকেন্ড, তাহলে একটার জন্য কত লাগে? তোমাদের মনে থাকার কথা, ওই যে আমরা পড়েছিলাম f is equal to n by t, n by t, তো n এর মান হচ্ছে কয়টি? তিনটি, আর এর সময় লাগছে 0.1 সেকেন্ড। তো এখান থেকে ইজিলি বের হয়ে যাবে কত? 30 নাকি? 30ই মনে হয় জি ভাইয়া, অ্যান্সার, হয়তো 30ই হওয়ার কথা। ভাইয়া 30ই আছে, আমি যে গুনতে পারছিলাম না, আড়াইটা বুঝছিলাম। যে এখানে বুঝবা যে একটা সংকোচন একটা প্রসারণ, একটা একটা সংকোচন একটা প্রসারণ দুইটা, একটা সংকোচন একটা প্রসারণ তিনটা, হ্যাঁ এই। আচ্ছা ওকে, আশা করি তোমাদের আর তেমন কোনো ঝামেলা থাকার কথা না। আমরা আপাতত এখানেই শেষ করতেছি, নেক্সট দিন আমরা পরের অংশটা নিয়ে আলোচনা করবো। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।